নমস্কার, WBCS এক্সামিনেশন গাইড ইউটিউব চ্যানেলে সবাইকেই স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে আমরা বৈদিক সভ্যতার এমসিকিউ সেশন করতে চলেছি এবং যেটি টার্গেট করা হবে WBCS মেন পরীক্ষাকে এবং WBCS প্রিলিমিনারি পরীক্ষাকে। WBCS মেন ওরিয়েন্টেড আমরা 20টা প্রশ্ন রেখেছি এবং WBCS প্রিলিমিনারি ওরিয়েন্টেড 25টা প্রশ্ন রেখেছি আজকের এই সেশনে। এবং এই যে বৈদিক সভ্যতার উপরে যে থিওরি ক্লাস, মোটামুটি 1 ঘন্টার একটা থিওরি ক্লাস আমরা এই চ্যানেলেই 2 দিন আগে আপলোড করেছি। তো যেটা মানে যেই ক্লাসটা যারা তোমরা দেখেছো তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই বেনিফিশিয়াল হতে চলেছে। কারণ তোমরা বুঝতে পারবে যে যা পড়ানো হয়েছে সেই তার উপর ডিপেন্ড করে আমরা আজকে এই প্রশ্নগুলো করতে চলেছি এবং যদি কোনো কনসেপ্ট সেই ক্লাসে বাদ গিয়ে থাকে তাহলে আজকে আমরা প্রশ্নের মাধ্যমে সেই কনসেপ্টটাকেও এখানে পূরণ করে দেব। ঠিক আছে? তো চলো আমাদের ক্লাস শুরু করা যাক। প্রথম প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি, দ্য হোম অফ গার্গী, মৈত্রী অ্যান্ড কপিলা ওয়াস অ্যাট বিদিশা, উজ্জয়িন, পাটলিপুত্র অ্যান্ড মিথিলা। বলো, তোমরা নিশ্চয়ই নাম শুনেছো এই যে গার্গী, মৈত্রী অ্যান্ড কপিলা, এই তিনজন যে নারী চরিত্র, বৈদিক সভ্যতার এই তিনজন নারী চরিত্র খুব উল্লেখিত নারী চরিত্র ছিল ঋগ বৈদিক এজের সময়। তো এই তিনজনের বাড়ি কোথায় ছিল, মানে বাড়ি বলতে এরা কোথা থেকে বিলং করতো? বলে ফেলো উত্তরটা কি হবে। আই থিঙ্ক ওকে, সো দেখো এই যে তিনজন মহিলা ছিল এরা না গ্রেট ফিলোসফার ছিল এবং এরা তিনজনেই মিথিলা থেকে বিলং করতো, মিথিলা থেকে। এবং এই মিথিলা বর্তমানে বিহারে, বিহারের মধ্যে পড়ে মিথিলা। ঠিক আছে, বুঝতে পেরেছো নিশ্চয়ই? তাহলে গার্গী, মৈত্রী অ্যান্ড কপিলা এরা তিনজনে কোথা থেকে বিলং করছে? মিথিলা থেকে। এবং দে অল ওয়ার ফিলোসফার্স। ওকে, দে অল ওয়ার ফিলোসফার্স। নেক্সট দেখো, আমি একটা কথা বলি, সেটা কিন্তু তোমাদের নোটবুক নিয়ে কিন্তু পিডিএফ এর আশায় কিন্তু তোমরা থেকো না। পিডিএফ এর আশায় যদি থেকে থাকো তাহলে তোমাদের ফোন কিন্তু একদিকে পিডিএফ এ ভর্তি হতে থাকবে। আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকেই বলছি। আমি ইনিশিয়ালি 1-2 বছর মানে মোটামুটি পিডিএফ এর উপর ডিপেন্ড করেছিলাম, তো খুব একটা ফ্রুটফুল হয়নি। তো তোমরা ওদের সেরকমই হবে কিছুটা। পিডিএফ এর উপর না ডিপেন্ড করে নোটবুক নাও, পেন নাও, এই সমস্ত কিছু নিয়ে জিনিসটা করো, প্র্যাকটিক্যালি করো। ঠিক আছে, নেক্সট আমরা দেখতে পাচ্ছি প্রশ্ন, which of the following Vedas provides information about the civilization of the early Vedic age? দেখো, এটা আমরা সবাই জানি যে বেদের 4টে বেদ আছে, ঋগ্বেদ, যজুর্বেদ, অথর্ববেদ এবং সামবেদ। এই 4টে বেদের মধ্যে ঋগ্বেদই হচ্ছে আর্লি বেদিক এজে সেটি কম্পোজ করা হয়েছিল। তাহলে এই ঋগ্বেদ থেকে আমরা খুব সিম্পল ভাবে এই আর্লি বেদিক সভ্যতার, আর্লি বেদিক সিভিলাইজেশনের যাবতীয় ডিটেলস আমরা পেতে পারি। ওকে, সো অ্যান্সার আওয়ার ঋগ্বেদ, 2 এর এ নাম্বার। নেক্সট প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি, the most important text of Vedic mathematics is শতপথ ব্রাহ্মণ, অথর্ববেদ, শুল্ব সূত্রস অ্যান্ড চাণ্ডক্য উপনিষদ। বলে ফেলো এটা কি হবে উত্তরটা। এই উত্তরটা কিন্তু হবে, দেখো যে বৈদিক সভ্যতার সময় যে টেক্সটগুলো ছিল না, কম্পোজিশনগুলো ছিল, সেই কম্পোজিশনগুলো নানা রকম অনেক রকম ইম্পর্টেন্ট জিনিসের কিন্তু সোর্স আমরা সেই বৈদিক টেক্সটগুলো থেকে পেয়ে থাকি। তো ম্যাথামেটিক্সের সোর্স হিসাবে আমরা কি বলতে পারি যে সেই সময় বৈদিক ম্যাথামেটিক্সের যে টেক্সটটা সেটা কি হবে? শুল্ব সূত্রাস। এবং এই শুল্ব সূত্রাস কিন্তু ডিলড উইথ জিওমেট্রি। ঠিক আছে, এই শুল্ব সূত্র ডিলস উইথ জিওমেট্রি। নেক্সট আমরা দেখতে পাচ্ছি, হুইচ অফ দ্য ক্রাফটসম্যানশিপ ওয়াজ নট প্র্যাকটিসড বিফোর দ্য আরিয়ান বাই দ্য আরিয়ান্স? এই 4টে পেশার মধ্যে কোন পেশাটি আরিয়ান্সদের ছিল না? এখানে প্রশ্নটা একটু ভুল গেছে, এটা আর্লি বৈদিক মানে সে প্রি বৈদিক আরিয়ান্সরা এই সময়কার এই প্রশ্নটা করতে হতো। তাহলে এইখানে কিন্তু এটা হবে ব্ল্যাক স্মিথ, কারণ আমরা দেখেছি পটারি তারা করতো, জুয়েলারি তারা করতো, কার্পেন্ট্রি তারা করতো, এর আগের দিন থিওরি ক্লাসে তোমরা দেখেছো। কিন্তু ব্ল্যাক স্মিথ মানে না কারিগর, এই জিনিসটা এরা করতো না। কারণ আয়রন আয়রন তোমার বলতে পারো যে আয়রন কি প্রি বেদিক এজের প্রথম মানে আর্লি বেদিক এজের প্রথম দিকটাতে তারা আয়রনের ব্যবহার কিন্তু জানতো না। বিষয়টা বুঝতে পেরেছ? তো এই আয়রনের ব্যবহারটা এরা মানে বেশি পরিমাণে প্রচলন হয় পরবর্তী বৈদিক যুগে। এই জন্য এখানে ঋগ্বেদিক এজটা ভালোভাবে উল্লেখ করতে হতো আরিয়ানের সাথে, এই জন্য ব্ল্যাক স্মিথ কিন্তু এটার উত্তরটা হয়ে যাবে। ওকে, নেক্সট আমরা দেখতে পাচ্ছি, দ্য ওয়ার্ড সত্যমেব জয়তে ইন দ্য স্টেট এমব্লেম অফ ইন্ডিয়া টেকেন ফ্রম। এটা আমরা সবাই জানি উপনিষদ থেকে নেওয়া হয়েছে। এবং এই উপনিষদ, এই যে সত্যমেব জয়তা, এই টার্মসটা উপনিষদ থেকে নেওয়া হয়েছে। এবং তোমরা জানো যে উপনিষদ হচ্ছে বেদের 4টে ভাগের মধ্যে শেষ ভাগ, যেটাকে আমরা বেদান্ত বলে থাকি। তো উপনিষদ এই আরো যদি আমরা ডিটেলসে যাই তাহলে আমরা দেখতে পাবো কি যে মুন্ডকা, তাই না, মুন্ডক উপনিষদ থেকে আমরা দেখতে পাচ্ছি এই, তাই না, মুন্ডক উপনিষদ থেকে এই টার্মসটা সত্যমেব জয়তা নেওয়া হয়েছে। নেক্সট প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি, এখানে কি বলছে দেখো, হু ইজ হেল্ড নো নো নো
এটা হেল্ড না, এটা না হেল্ড হবে, অ্যাকচুয়ালি টাইপের সময় মিস্টেক হয়ে গেছে, এটা হবে হেল্ড। হু ইজ হেল্ড অ্যাজ দ্য, হেল্ড মানে বুঝতে পেরেছো তো, হেল মোগাম্বো, তো সেরকমই বিষয়টা যে ওকে, সো হু ইজ হেল্ড অ্যাজ দ্য গড অফ মেডিসিন বাই দ্য প্র্যাকটিশনার্স অফ আয়ুর্বেদা। সেই সময় যে কে মানে হেল্ড করা হতো, মানে পূজক টাইপের এরকম টাইপের করা হতো, তো গড অফ মেডিসিন কাকে বলা হতো, এটা কিন্তু উত্তর হয়ে গেল সুশ্রুত। এটা হচ্ছে চাপবেন না ধন্বন্তরী না চরকা, এটা কি হয়ে যাবে, এটা কিন্তু উত্তর যাবে ধন্বন্তরী। ধন্বন্তরীকে গড অফ মেডিসিন বলা হয়ে থাকতো, সেই সময় গড অফ মেডিসিন বলা হতো, এবং সে এটা বিলিভ করা হতো যে বেদিক গার্ডসরা ছিল না, যে বেদিক গার্ডসরা ছিল, সেই বেদিক গার্ডসের তিনি ফিজিশিয়ান ছিলেন, তাই না? ফিজিশিয়ান কথাটা একটু আশ্চর্য লাগলেও এটাই সত্যি, ফিজিশিয়ান অফ বেদিক গার্ডস, তিনি ফিজিশিয়ান অফ বেদিক গার্ডস ছিলেন। এবং তিনি এই ধন্বন্তরীকে বলা হতো না অবতার বলা হতো, ধন্বন্তরীকে বলা হতো যে ঈশ্বরের অবতার, লর্ড বিষ্ণুর, তাকে না অবতার বলা হতো। অবতারের ইংরেজি কি? ইনকারনেশন। সো ইনকারনেশন অফ লর্ড বিষ্ণু, বিষ্ণু মানেটা বি ভি হবে আই থিঙ্ক। ওকে, সো ইনকারনেশন অফ লর্ড বিষ্ণু বলা হতো এই ধন্বন্তরীকে, এবং তিনি ধন্বন্তরী নিঘণ্টু নামে একটি ওল্ডেস্ট, এবং ধন্বন্তরী নিঘণ্টু, এখানে আরেকটা পয়েন্ট আমি বলে দিই যে ধন্বন্তরী নিঘণ্টু, ধন্বন্তরী নিঘণ্টু নামে একটা মেডিকেল না ডিকশনারি টাইপের বলতে পারো, যেখানে শুধু মেডিকেল টার্মসগুলো, মেডিকেল কিওয়ার্ডসগুলো সেখানে আলোচনা করা হচ্ছিল। তো এই ধন্বন্তরী নিঘণ্টু নামে একটা ওল্ডেস্ট মেডিকেল গ্লোসারিজ, ওল্ডেস্ট মেডিকেল গ্লোসারিজ তিনি কিন্তু লিখে গেছিলেন। ওকে, নেক্সট আমরা দেখতে পাচ্ছি এখানকার পরের প্রশ্ন, দ্য ওয়ার্ড বেদা মিনস নলেজ, দ্য ওয়ার্ড বেদা মিনস নলেজ, এটা আর কোনো প্রশ্নই অবতারই রাখে না, টাইম নেওয়ার প্রশ্নই উঠছে না। হুইচ মেটাল ওয়াজ ফার্স্ট ইউজড বাই দ্য বেদিক পিপল, অবশ্যই এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে কপার ওয়াজ দ্য ফার্স্ট মেটাল ইউজড বাই দ্য বেদিক পিপল, এটা কিন্তু আমাদের উত্তর হয়ে যাবে। এবং নেক্সট প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি, দ্য কাস্ট সিস্টেম অফ ইন্ডিয়া ওয়াজ ক্রিয়েটেড ফর, সেই যে তোমরা জানো যে বৈদিক সভ্যতায় কাস্ট সিস্টেম দেখা দিয়েছিল, প্রকট হয়েছিল, মানে ঋগ বেদিক এজে, মানে তোমার লেট বেদিক এজে, যেটা পরবর্তী বৈদিক যুগে, তো সেটা কেন, সেটা এখানে বিষয়টা দেখো, এটা কিন্তু আমি তোমার একটা কথা বলে দিই যে মানে আর্লি বেদিকে যে কাস্টটা খুব একটা দেখা যায়নি, কিন্তু সেখানে প্রথম কি করা হতো বেদিক সিভিলাইজেশনে, প্রথম কে কোন কাস্টের হবে সেটা তার জীবিকার উপর ডিপেন্ড করতো, তাই না? সেটা মানে এটা লেবার আই থিঙ্ক, যে মনে করো কেউ পুজো করছে, সে পুরোহিত, মানে সে ব্রাহ্মণ টাইপের এরকম তাকে বলা হতো। কেউ বিভিন্ন কাজ মানে যুদ্ধ বিগ্রহী, কেউ মানে সৈন্যতে যোগ দিচ্ছে, সে ক্ষত্রিয় টাইপের হয়ে গেল, এরকম বিষয়টা হয়ে যেত। কিন্তু মানে প্রথমে কি হতো যে অকুপেশনাল ডিভিশনাল অফ লেবার, মানে যে যেরকম কাজ করছে সেই মতো অনুযায়ী তার মানে কাজ তৈরি হচ্ছে। কিন্তু পরবর্তী বৈদিক যুগে আমরা দেখতে পাই যে আহ, যে বেদিক বিহাফ অন বার্থ হয়ে গেল, তাই না? যে এই যে কে কোন কাজটা হবে সেটা কি হয়ে গেল, বার্থ বিহাফ অফ দ্য বার্থ হয়ে গেল। কোথায়? এটা পরবর্তী বৈদিক যুগে, লেটার বেদিক এজ, লেটার বেদিক এজ, বা তোমরা যদি আরো এটা অ্যাকুরেট হবে সেটা হচ্ছে পোস্ট বেদিক এজ, পোস্ট বেদিক এজ। নেক্সট প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি, দ্য অরিজিন অফ ইন্ডিয়ান মিউজিক কুড বি ট্রেস টু, ইন্ডিয়ান মিউজিকের অরিজিনটা কোথা থেকে আমরা পেতে পারি? ঋগ্বেদিক সংহিতা, যজুর্বেদিক সংহিতা, সামবেদিক সংহিতা, না অথর্ববেদিক সংহিতা? তোমরা জানো যে সংহিতা হচ্ছে বেদের 4টি ভাগের মধ্যে একটি ভাগ, মানে মেইন ভাগ না, প্রত্যেকটা বেদ 4 ভাগে বিভক্ত, সেই 4 ভাগের মধ্যে একটি ভাগ হচ্ছে সংহিতা। তো সেইটার আমরা বলছি যে সেই কোন কোন বেদের সংহিতা থেকে আমরা ইন্ডিয়ান মিউজিকের ট্রেস পাই। যে ইন্ডিয়ান মিউজিকের ট্রেস এখানে, মানে ইন্ডিয়ান যে ক্লাসিক্যাল মিউজিকগুলো আছে না, সেই ক্লাসিক্যাল মিউজিকের অনেক সোর্স আছে আমাদের, তাই না? অনেক সোর্সের মধ্যে একটা গুরুত্বপূর্ণ সোর্স হলো কি, গুরুত্বপূর্ণ যে এই সোর্সটা সেটা হচ্ছে কি সামবেদিক সংহিতা, সামবেদিক সংহিতা। তাহলে উত্তরটা কি হয়ে যাবে? এটা, অর্থাৎ যে সামবেদের যে সংহিতাটা আছে না, সামবেদের যে সংহিতাটা আছে, সামবেদ জানো একটা বেদের 4টে ভাগ, মানে কি ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ। তো সামবেদ আবার যে 4টে ভাগে বিভক্ত,
তাই না? সেই সামবেদের মধ্যে হচ্ছে যে সংহিতাটা আছে সেই সংহিতা থেকে আমরা ইন্ডিয়ান মিউজিকের ট্রেস পেতে পারি। নেক্সট প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি, দ্য ট্যাক্স হুইচ দ্য কিংস ইউজ টু কালেক্ট ফ্রম দ্য পিপল ইন বৈদিক পিরিয়ড ওয়াজ কল্ড। বৈদিক সভ্যতাতে যে ট্যাক্সটা নেওয়া হতো সেই ট্যাক্সটার কি নাম ছিল? এইটা হয়তো থিওরি ক্লাসে মিস করে গেছি আমরা, তো সেইটার নামটা তোমরা এখন সেটা পয়েন্ট করে নিতে পারো সেখানে। সেটা কিন্তু হয়ে যাবে বালি, অর্থাৎ বালি যে ট্যাক্সটা সেটা কিন্তু সেই সময় নেওয়া হতো। এবং এই ট্যাক্সটা, বালিটা কি ছিল, হ্যাঁ বালি ট্যাক্সটা কি ছিল যে এটা মানে আর্লি বেদিক এজে না, এই আর্লি বেদিক এজে এটা বালিটা অফার করা হতো, পিউপিল অফার করতো বালিটা। আর্লি বেদিক এজে কি করা হতো যে বেদিক এজ আর্লি বেদিক এজে কি করা হতো এটাকে, যে পিউপিল এটা অফার করতো কাকে, কিং অর গডকে, কিং অর গডকে। এটা কিন্তু উইলিংলি একটা মানে নিজের ইচ্ছাকৃত ছিল, কিন্তু যখন আমরা লেটার বেদিক এজে চলে যাব তখন এটা বাধ্যতামূলক হয়ে গেল। ঠিক আছে, তখন এটা কি করছিল যে লেটার বেদিক এজে এটা কিন্তু বাধ্যতা হয়ে গেল, অর্থাৎ কম্পালসারি হিসাবে কিন্তু এটা হয়ে গেল, তাই না, লেটার বেদিক এজে। অ্যান্ড আর্লি বেদিক এজে এটা কিন্তু মানে ভলেন্টারি ছিল, যেটা আমরা যদি টার্মসটা আরো ইউজফুল করি যে ভলেন্টারি ছিল। নেক্সট প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং স্টেজেস অফ দ্য লাইফ অফ এ ম্যান ইন আরিয়ান সোসাইটি ইন অ্যাসকেন্ডিং অর্ডার অফ এস ইজ কারেক্ট? ব্রহ্মচারিয়া, গৃহস্থা, বানপ্রস্থ, সন্ন্যাস। এখানে দেখতে পাচ্ছি যে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং স্টেজেস অফ লাইফ অফ মেন ইন আরিয়ান সোসাইটি ইন অ্যাসকেন্ডিং অর্ডার। তো এখানে আমরা জানি যে এটা আমরা সবাই জানি আই থিঙ্ক যে কোন, এটা চতুরাশ্রম যে প্রথা, সেই প্রথাটা কোনটাকে, সন্ন্যাস আগে হবে না ব্রহ্মচর্য আগে হবে, কোনটা কি আমরা সবাই আই থিঙ্ক জানি এটা। তো দেখো এটা আমি বেশি আর অপশান লিখিনি এখানে, কারণ এটা সবারই জানার কথা। ব্রহ্মচর্য মানেটা কি এখানে, ব্রহ্মচর্য মানেটা কি, তাই না? ব্রহ্মচর্য মানে হচ্ছে কি স্টুডেন্ট লাইফ, তোমরা জানো যে গুরুকুলে গিয়ে থাকতে হয় সেখানে। ব্রহ্মচর্য মানে হচ্ছে স্টুডেন্ট লাইফ। গৃহস্থ, গৃহস্থ মানে হচ্ছে ফ্যামিলি লাইফ। অ্যান্ড বানপ্রস্থ মানে হচ্ছে রিটায়ার্ড লাইফ। বানপ্রস্থ মানে কি রিটায়ার্ড লাইফ। অ্যান্ড সন্ন্যাস লাইফ মানে কি হচ্ছে রিনাউন্সিয়েশন লাইফ। রিনাউন্সিয়েশন লাইফ। তো প্রথম দেখতে পাচ্ছি 12র যে এ নাম্বারটা হবে এটাই ঠিক হবে, তাই না? ব্রহ্মচর্য, গৃহস্থ, বানপ্রস্থ অ্যান্ড সন্ন্যাস। নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছি, দ্য ঋগ্বেদিক আরিয়ান্স হোয়ার এ প্যাস্টোরাল পিপল ইজ ব্রন আউট বাই দ্য ফ্যাক্ট দ্যাট। এখানে কি বলা হচ্ছে যে ঋগ্বেদিক আরিয়ান্সরা মানে বৈদিক সভ্যতার যে পূর্ববর্তী বৈদিক সভ্যতা যেটা আমরা বলতে পারছি, তাই না, সেই সভ্যতার লোকরা প্যাস্টোরাল ছিল মানে পশুচারল ছিল। তো সেগুলো কিভাবে বোঝা যায়, এখানে আমরা কিভাবে বুঝতে পারলাম? এটা বলছে কি, দের আর মেনি রেফারেন্স টু দ্য কাউ ইন দ্য ঋগ্বেদা। ঋগ্বেদাতে অনেক কাউয়ের রেফারেন্স আছে, এটা দিয়ে কি আমরা বুঝতে পারি? নেক্সট কি বলছে, মোস্ট অফ দ্য ওয়ার্স আর ফট ফর দ্য সেক অফ কাউস। অনেক যুদ্ধ এই আরিয়ান্সরা লড়েছে নিজেদের মধ্যে বা অন্য কারোর সঙ্গেই কাউয়ের জন্য, শুধুমাত্র কার কাছে কাউ বেশি থাকবে এই জিনিসটার জন্যই কিন্তু অনেক যুদ্ধ হয়েছে। বা গিফট মেড টু দ্য প্রিস্ট আর ইউজুয়ালি কাউস, পুরোহিতকে যে গিফটটা দেওয়া হতো সেটা কিন্তু কাউ ছিল। তো কোনটা আমরা দেখতে পাচ্ছি, দেখো এটা কিন্তু উত্তরটা এ বি অ্যান্ড সি, অর্থাৎ অল অফ দ্য অ্যাভাবই কিন্তু হয়ে যাবে। তো উত্তরটা দেখতে পাচ্ছি আমরা ডি নাম্বার উত্তরটা হয়ে যাবে। নেক্সট প্রশ্ন দেখো, হু অ্যামাং দ্য ফলোইং ওয়াজ নট এ ফিজিশিয়ান। এখানকার মধ্যে ফিজিশিয়ান কে ছিলেন না, আমরা জানি সবাই এখানে ফিজিশিয়ান, সুশ্রুত, চরকা, তারপর ধন্বন্তরী, কিন্তু চারবাক এটা কিন্তু ফিজিশিয়ান ছিল না, এটা একটা ফিলোসফিক্যাল কনসেপ্ট ছিল, তাই না? ফিলোসফিক্যাল কনসেপ্ট এটা ছিল, আমরা দেখতে পাচ্ছি। কারণ এটা চারবাক দর্শন, তোমরা যারা দর্শন নিয়ে পড়বে তারা জানো যে ফিলোসফিক্যাল চারবাক দর্শন, আরও কিছু কিছু দর্শন হয়। তো এটা কিন্তু একটা মতবাদ ছিল, তাই না? তো এটা যেহেতু কোনো পার্সন ছিল না এই জন্য এটা আউট অফ দ্য অপশনস। তাহলে হু অ্যামাং দ্য ফলোইং ওয়াজ নট এ ফিজিশিয়ান, তাহলে উত্তরটা কিন্তু হয়ে যাবে কি চারবাক। নেক্সট আমরা লক্ষ্য করছি, দ্য ফার্স্ট গ্রামারিয়ান অফ সংস্কৃত ল্যাঙ্গুয়েজ ওয়াজ। সংস্কৃত ল্যাঙ্গুয়েজের গ্রামারিয়ান, তাই না, গ্রামারিয়ানের বাংলাটা হচ্ছে ব্যাকরণবিদ টাইপের আই থিঙ্ক। তো কে ছিলেন এটা 15 আমরা দেখতে পাচ্ছি, এটা কিন্তু উত্তরটা পানিনি হয়ে যাবে, তাই না? সংস্কৃত ল্যাঙ্গুয়েজের প্রথম গ্রামারিয়ান ছিলেন পানিনি। এবং এটা মানে পানিনির লেখা কি অষ্টাধ্যায়ী লেখা ছিল, তাই না? পানিনির একটা যদি আমরা যদি দেখতে পাই এখানে, পানিনি কি লিখেছিলেন, পানিনি অষ্টাধ্যায়ী লিখেছিলেন, মনে আছে তো? অষ্টাধ্যায়ী
পাণিনি অষ্টাধ্যায়ী লিখেছিলেন। নেক্সট আমরা দেখতে পাচ্ছি হুইচ অফ দ্য ফলোইং বেদাস কন্টেন্ট স্যাক্রিফিসিয়াল ফর্মুলি। এবং এখানে স্যাক্রিফাইস, তাই না, স্যাক্রিফাইস কিভাবে করা যাবে, মানে যজ্ঞের বিষয়, এই বিষয়গুলো কোথায় আমরা দেখেছিলাম। যে তোমরা জানো যে যজুর্বেদা ইজ অল অ্যাবাউট রিচুয়াল বেদা, তাই না। যজুর্বেদা এটার মানে কি নলেজ অফ স্যাক্রিফাইস, তাই না, এবং স্যাক্রিফাইসাল টেক্সট, স্যাক্রিফাইসাল ফর্মুলেস, এই জিনিসগুলো কিন্তু কোথায় লেখা ছিল, যজুর্বেদাতে লেখা ছিল। তোমরা পড়েছিলাম যখন থিওরিটা দেখেছিলাম তখন কি বলেছিলাম গত ক্লাসে, তাহলে উত্তরটা কি হয়ে যাবে, যজুর্বেদা। নেক্সট আমরা দেখতে পাচ্ছি সাবজেক্ট ম্যাটার্স হুইচ মনুস্মৃতি ডিলস উইথ ইজ রিলেটেড টু ইকোনমিক্স, পলিটিক্স, ল অ্যান্ড আর্টস। মনুস্মৃতি কোন বিষয়টিকে ডিল করে, অর্থনীতি, রাজনীতি, আইন না সাহিত্য, যেটা বলতে পারে আর্টস, যেটা সাহিত্য ঠিক না, তাই না, কলা বিভাগ যেটা আমরা বলি সেটাকে কোন বিষয়টা নিয়ে লক্ষ্য করে। যে মনুস্মৃতি না, এটা একটা লিগ্যাল টেক্সট ছিল, লিগ্যাল অর্থাৎ ল নিয়ে কিন্তু এটা ইয়ে করতো, যে এটা হিন্দু ল, এটা হিন্দু ল বুক ছিল এটা। এবং মানে হিন্দু যে ল, অ্যাকচুয়ালি বর্তমান যে হিন্দু ল আছে সেই হিন্দু ল এর ফাউন্ডেশন পিলার বলতে পারো এটাকে, এই মনুস্মৃতিটাকে, তাই না। নেক্সট আমরা লক্ষ্য করছি, নেক্সট প্রশ্ন আমাদের, দ্য টার্ম উপনিষদ লিটারেলি ইমপ্লাইজ, হোয়াট ইজ টার্ম উপনিষদ লিটারেলি ইমপ্লাইজ। উপনিষদ মানে হচ্ছে সিটিং নিয়ার, পাশে বসে শোনো, মানে বিষয়টা কি, যে গুরুদের পাশে বসে শিষ্যরা শুনবে, এইরকম একটা বিষয় কিন্তু এখান থেকে আমরা পাচ্ছি। তাহলে দ্য টার্ম উপনিষদ লিটারেলি ইমপ্লাইজ হোয়াট, সিটিং নিয়ার। নেক্সট আমরা দেখতে পাচ্ছি দ্য শেখ হু ইজ সেড টু হ্যাভ দ্য আরিয়ানাইজ সাউথ ইন্ডিয়ান ওয়াজ। শেখ মানে এটা হচ্ছে ঋষি, কোন ঋষি কে বলা হয় যে দক্ষিণ ভারতে আর্যদের যে সভ্যতা, বৈদিক সভ্যতার উন্মেষ ঘটিয়েছিল, বা বৈদিক সভ্যতার বলতে পারো যে মনে করো কি, এটা যদি আমরা বলি যে হ্যাঁ, যে এটাকে মানে এই বৈদিক সভ্যতার যে কালচার, এই জিনিসগুলো বা লিটারেচার বলো, এই জিনিসগুলোকে ছড়িয়ে দিয়েছিল ইয়েতে, এটা তাহলে কে হবে, এটা কিন্তু হবে অগস্ত্যা, তাই না, এটা কি হবে, অগস্ত্যা। কেন, এখানে অগস্ত্যা ওয়াজ দ্য ফার্স্ট টু রাইট এ গ্রামার অফ তামিল ল্যাঙ্গুয়েজ। তামিল ল্যাঙ্গুয়েজের গ্রামার কিন্তু এই অগস্ত্যাই প্রথম লিখেছিল। এবং সে কি করেছিল, সে হি স্প্রেডেড দ্য আরিয়ান ল্যাঙ্গুয়েজ, আরিয়ান কালচার অ্যান্ড দ্য লিটারেচার ইন সাউথ ইন্ডিয়া। নেক্সট আমরা দেখতে পাচ্ছি এখানে দ্য আর্লিয়েস্ট সেটেলমেন্ট অফ আরিয়ান ট্রাইবস ওয়ার, উই অল নো দ্যাট, দ্যাট ইজ সপ্ত সিন্ধু। নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছি দ্য ফার্স্ট টু ইনভেট ইন্ডিয়া ওয়ার দ্য, প্রথম ইন্ডিয়া কে ইনভেট করেছিল, আরিয়ানস, গ্রিকস, পার্সিয়ানস অর আরবস। প্রথম ইন্ডিয়া ইনভেট করেছিল, আক্রমণ করেছিল, বা আক্রমণ ঠিক এই সেন্সে এটা আমরা ইউজ করবো না এখানে, ইনভেট এসেছিল কে, এখানে আরিয়ানসরা ছিল, তাই না। নেক্সট আমরা দেখতে পাচ্ছি ফ্রম হোয়ার দ্য ফেমাস গায়ত্রী মন্ত্র হ্যাজ বিন টেকেন। গায়ত্রী মন্ত্র, আজকের যে গায়ত্রী মন্ত্র, এই গায়ত্রী মন্ত্র কোন বেদ থেকে নেওয়া হয়েছে, আই থিঙ্ক এটা সবাই পারবে, গায়ত্রী মন্ত্র কোন ইয়ে থেকে নেওয়া হয়েছে, এটা কিন্তু নেওয়া হয়েছে ঋগ্বেদ থেকে, তাই না। এই গায়ত্রী মন্ত্র নেওয়া হয়েছে ঋগ্বেদ থেকে। এবং ঋগ্বেদের যে মণ্ডল আমি বলেছিলাম না, মণ্ডলে ভাগ আছে, বিভক্ত আছে ঋগ্বেদের, তো সেই থার্ড মণ্ডল থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি, থার্ড মণ্ডল থেকে এই যে গায়ত্রী মন্ত্রটা, এই গায়ত্রী মন্ত্র নেওয়া হয়েছে। এবং এটি এটি এই গায়ত্রী মন্ত্রটার আরেকটা নাম হচ্ছে কি, আরেকটা নাম হচ্ছে তোমার এখানে যে সাবিত্রী মন্ত্র। গায়ত্রী মন্ত্রের আরেকটা নাম হচ্ছে সাবিত্রী মন্ত্রা। এবং এই যে এটাকে সূর্যের দেবতা সান ডেটিকে এই জিনিসটাকে মানে ইয়ে করা হতো, তাই না, মানে ডেডিকেটেড করা হতো। নেক্সট দেখতে পাচ্ছি দ্য উপনিষদ আর দ্য গ্রেট এপিক্স স্টোরি বুকস সোর্স অফ হিন্দু ফিলোসফি। উত্তরটা হয়ে যাবে সোর্স অফ হিন্দু ফিলোসফি, তাই না, হিন্দু জীবন দর্শনের এই যে যাবতীয় যা, এইটাই হচ্ছে কিন্তু উপনিষদ, নট এপিক্স, নট কোনো গল্প বই, এই সমস্ত কিছু কিন্তু না। নেক্সট আমরা দেখতে পাচ্ছি এখানে I think the recognize the medicinal trio of anisine in India from the following options. এই কে তিনজন গুরুত্বপূর্ণ মেডিকো ছিলেন বলতে পারো মডার্ন ভাষাতে, তাহলে আমাদের কিন্তু উত্তরটা হয়ে যাবে এখানে কি, উত্তরটা কিন্তু হয়ে যাবে চারক, সুশ্রুত অ্যান্ড পতঞ্জলি, তাই না। বানভট্ট না, বানভট্ট তো ইয়ে ছিল বাদশায়নও না, তাই না। তো যে মেডিকো কে কে ছিলেন সেই সময়, বৈদিক এজের সময়, মানে অ্যানিসিন ইন্ডিয়াতে চারক, সুশ্রুত অ্যান্ড পতঞ্জলি। নেক্সট আমরা লক্ষ্য করছি এখানে নেম দ্য টেম্পল ইন কম্বোডিয়া হোয়ার সিনস ফ্রম রামায়ণ অ্যান্ড মহাভারত আর ডেপিক্টেড। রামায়ণ এবং মহাভারতের যে মানে গল্পের যে মানে ভিজুয়ালাইজেশন যেটা বলতে পারো, পিকচারাইজেশন, এই জিনিসগুলো কোথায় আমরা দেখতে পাই, কোন মন্দিরে, কম্বোডিয়ার কোন মন্দিরে, তাই না, কম্বোডিয়ার কোন মন্দিরে রামায়ণ এবং মহাভারতের যে কাহিনীগুলো আছে সেই কাহিনীগুলোর পিকচারাইজেশন করা আছে, বা কিছু কিছু সিনের পিকচারাইজেশন করা আছে, সেটা কিন্তু হবে, আমরা দেখতে পাচ্ছি সেটা কিন্তু হবে অঙ্গর ওয়াট নামক মন্দিরে
যেটি কম্বোডিয়ার অঙ্গর ওয়াট নামক মন্দিরে রামায়ণ এবং মহাভারতের কিছু সিন ডেপিক্টেড করা আছে। তো এই ছিল আমাদের প্রিলিমিনারি ওরিয়েন্টেড 25টি প্রশ্ন। ওকে, এরপরে আমরা দেখব, এর পরের 20টা প্রশ্ন আমরা দেখব ডাব্লিউবিসিএস মেন ওরিয়েন্টেড দেখছি। ডাব্লিউবিসিএস মেন ওরিয়েন্টেড প্রশ্ন দেখব আমরা, এর পরের 25টি প্রশ্ন আমরা দেখব ডাব্লিউবিসিএস মেন ওরিয়েন্টেড। সো শুরু করা যাক, তাই না? ডাব্লিউবিসিএস মেন ওরিয়েন্টেড কোশ্চেন 1 থেকে 20। নেক্সট আমরা দেখতে পাচ্ছি, লক্ষ্য করো এখানে। এবার একটু বুদ্ধি খাটিয়ে আমাদের এটা করতে হবে। Match the rivers of list 1 with their Vedic names given in list 2 and select the correct answer from the codes given below. আমাদের কি করতে হবে, লিস্ট 1 আর লিস্ট 2 মেলাতে হবে এবং এর দেখতে হবে কোন কোডটা সঠিক। দেখো এইখানে যেটা দেওয়া আছে, তাই না, এখানে কি বলছে, গোডস, এখানে সুতলেস, বিয়াস, রবি অ্যান্ড চেনাব। এই যে নদীগুলো হচ্ছে মডার্ন নাম, তাই না? এই মডার্ন নামের আমরা দেখতে পাচ্ছি যে এই মডার্ন নামের এই নদীগুলোর, এগুলো হচ্ছে মডার্ন নাম। এই নদীগুলোর বৈদিক সময়ে কি কি নাম ছিল, এটা এখানে প্রশ্নটা, তাই না? বৈদিক সভ্যতার যে টেক্সট রয়েছে সেই বৈদিক সভ্যতার টেক্সটে কি কি নাম দেখতে পাচ্ছি। দেখো সুতলেস মানে হচ্ছে বাংলা নাম, যেটাকে আমরা শতদ্র বলি, তাহলে এ হয়ে যাবে 2 নাম্বার। এ হয়ে যাবে কি, এ হয়ে যাবে 2 নাম্বার। তাহলে এখান থেকে এমসিকিউ একটা করার ট্রিক্স কি, আমি যখন বুঝতে পারছি যে সুতলেস মানে শতদ্র, মানে এটা শতদ্রী, এই এটা হয়ে যাবে 2 নাম্বার। যখন এটা আমি 100% শিওর, তখন আমি দেখব যে এতে 2 নাম্বার কোথায় আছে। দেখো এটা নেই, এখানে নেই, তার মানে এটা আউট, এটাও আউট, এটাও আউট, শুধু এটা পড়ে থাকছে। তাহলে আমি কি আর অন্য প্রশ্নগুলো দেখবো, অন্যগুলো মেলাবো কি? অন্যগুলো মেলাবো না, কারণ আমি অলরেডি পেয়ে যাচ্ছি একটাই 2 আছে। যদি এর জায়গায় আরও 2টা থাকতো তাহলে আমি মেলাতাম, কিন্তু এখানে মেলাবো না। তাহলে উত্তরটা কি হয়ে যাবে, অনলি 1-এর এ নাম্বার। নেক্সট দেখো, আমি তবু বলে দিচ্ছি এখানে বিয়াস। বিয়াস কি হবে, বিয়াস মানে বিপাশা, রাভি মানে ইরাবতী, যেটা তোমার এখানে মানে পুরুষনী এই নদী নামে চিলত। মানে চেনাব মানে যেটা চন্দ্রভাগা, যেটাকে আমরা এখন বলি বাংলাতে, সেটা কিন্তু অস্কিনী হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন আমি দেখতে পাচ্ছি ম্যাথস লিস্ট 1। এখানে একটা বিষয় তোমরা জানো যে বৈদিক সভ্যতার মানে যে বেদগুলো ছিল, প্রত্যেকটা বেদকে 4 ভাগে ভাগ করা যেত। সেই প্রত্যেকটা বেগের মানে প্রথমত বেদ তো 4 প্রকারের, সেটা আমি যাচ্ছি না। মানে ঋগ্বেদ, যজুর্বেদ, অথর্ববেদ এবং, তাই না, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ এবং অথর্ববেদ। এবং প্রত্যেকটা বেদকে কি করা হতো, প্রত্যেকটা বেদকে কিন্তু আবার 4 ভাগে ভাগ করা হতো। সেই ভাগগুলো আমরা কি কি দেখতে পাচ্ছি, ভাগগুলো হচ্ছে সংহিতা, ব্রাহ্মণস, আরণ্যক এবং উপনিষদ। তো এখানে একটা জিনিস লক্ষ্য করো যে তাহলে ঋগ্বেদের যে ব্রাহ্মণ পাঠটা, সেই ঋগ্বেদের ব্রাহ্মণ পাঠটাকে কি বলা হয়? এর আগের দিন আই থিঙ্ক বলিনি এটা, তো আজকে তোমরা এই জিনিসটা টুকে নাও, তাই না? এই ঋগ্বেদের যে ইয়েটা আছে, তাই না, ঋগ্বেদের যে তোমরা দেখতে পাচ্ছ, ঋগ্বেদের যে ব্রাহ্মণটা আছে না, সেই ব্রাহ্মণটাকে বলা হয় আত্রেয়ী ব্রাহ্মণ। অর্থাৎ এ 3 নাম্বারের সঙ্গে মিলে যাবে। তো আমরা কি দেখতে পাচ্ছি, এ 3 নাম্বারের সঙ্গে কোথায় আছে? এ আছে 3 নাম্বার, একটাই অপশন এখানে। তো বাকি সব প্রশ্নগুলোই সবগুলোই কিন্তু আউট হয়ে যাবে। একটাই উত্তর হবে বি নাম্বার, 2 এর বি নাম্বার। এবং বি মানে আমরা দেখতে পাচ্ছি যজুর্বেদের যে ব্রাহ্মণ পোর্শনটা রয়েছে, সেই পোর্শনটা হচ্ছে শতপথ ব্রাহ্মণ। এবং সামবেদের যে ব্রাহ্মণ পোর্শনটা রয়েছে, সেই পোর্শনটার নাম হচ্ছে তন্ময় ব্রাহ্মণ। এবং অথর্ববেদের যে মানে ব্রাহ্মণ পোর্শনটা রয়েছে, সেই ব্রাহ্মণ পোর্শনের নাম হচ্ছে গোপদ ব্রাহ্মণ। ঠিক আছে, আমাদের নেক্সট প্রশ্ন আমরা লক্ষ্য করছি এখানে, হুইচ অফ দ্য ফলোইং অ্যানিমেলস হ্যাভ বিন মেনশনড ইন ঋগ্বেদা? হুইচ অফ দ্য ফলোইং অ্যানিমেলস হ্যাভ বিন মেনশনড ইন ঋগ্বেদা? দেখো এখানে যে নিম্নলিখিত কোন প্রাণীগুলি ঋগ্বেদাতে মেনশনড আছে। তোমরা জানো এখানে কি কি বলো তো, কাউ, হর্স, গট না বাফেলো? কাউ, হর্স, গট না বাফেলো? দেখো আমরা দেখতে পাচ্ছি কাউ তো আছেই, হর্সও রয়েছে, গোটও রয়েছে এবং বাফেলো রয়েছে। তাহলে উত্তরটা হয়ে যাবে অল অফ দ্য অ্যাভাভ, এখানে ডি নাম্বারটা হয়ে যাবে। এবং একটা জিনিস বলে দিই যে কাউ এবং হর্স এই দুটো প্রাণী কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট প্রমিনেন্ট প্রাণী হিসাবে বৈদিক বিভিন্ন যে টেক্সটগুলো রয়েছে সেখানে কিন্তু আমরা মেনশন দেখতে পাই। নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছ যে ম্যাথ লিস্ট 1, এখানে সংহিতা এবং উপনিষদ। এখানেও কিন্তু না, এখানে উপনিষদ এই জিনিসটা এখানে এটা ভুল করেছে, এটা বেদ দিতে হতো। এখানে 4টে বেদ দেওয়া আছে, ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদ, অথর্ববেদ। 4টে বেদের যে উপনিষদ পোর্শনটা রয়েছে, কোন বেদের উপনিষদ পোর্শনটার নাম কি? তাহলে আমরা লক্ষ্য করব কোন বেদের উপনিষদ পোর্শনের নাম কি দেখতে পাচ্ছি,
ঋগ্বেদের যে উপনিষদ পোর্শনটা আছে, ঋগ্বেদের যে উপনিষদ, আমি রিপিট করছি, ঋগ্বেদের যে উপনিষদ পোর্শনটা আছে, সেই পোর্শনটা, সেই উপনিষদের নাম হচ্ছে কৌশিকি। ঠিক আছে, কৌশিটাকি সেই ঋগ্বেদের সেই এটার নাম আমরা দেখতে পাচ্ছি এখানে। অতএব এ কিন্তু 4 নাম্বার হয়ে গেল, অর্থাৎ 4-এর কিন্তু বি নাম্বারটাই হবে উত্তর। এবার বাদবাকিগুলো দেখে নেই। বি নাম্বার যেটা, অর্থাৎ বি যজুর্বেদ, যজুর্বেদের যে উপনিষদ পোর্শনটা রয়েছে সেই পোর্শনটাকে বলা হচ্ছে কাথা, এবং সামবেদের যে উপনিষদ পোর্শনটা আমরা দেখতে পাচ্ছি সেটাকে বলা হচ্ছে ছান্দোগ্য উপনিষদ, এবং অথর্ববেদের যে উপনিষদটা দেখতে পাচ্ছি সেটাকে বলা হচ্ছে মুন্ডক উপনিষদ। ক্লিয়ার বিষয়টা? তাই না? বিষয়টা বোঝা যাচ্ছে তো? এখানে আমরা দেখতে পাচ্ছি তাহলে ঋগ্বেদ, এখানে দেখতে পাচ্ছি এইটা, তোমার যজুর্বেদ যেটা দেখতে পাচ্ছি সেটা হয়ে যাচ্ছে এইটা কাথা, এবং সামবেদ যেটা দেখতে পাচ্ছি আমরা, সেই সামবেদটা হচ্ছে কি ছন্দোগ্য উপনিষদ, এবং অথর্ববেদ দেখতে পাচ্ছি এটা মুন্ডক উপনিষদ। ঠিক আছে, নেক্সট প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি, কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্ট অ্যান্ড সিলেক্ট দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য কোর্স গিভেন বিলো। এখানে অ্যাসারশন রয়েছে এবং রিজন রয়েছে। দেখো, অ্যাসারশন মানে হচ্ছে বিবৃতি, একটা বিবৃতি দেওয়া আছে এবং একটা কারণ দেওয়া আছে। প্রথমে আমরা পড়ি, বেদাস আর নোন অ্যাজ শ্রুতি, বেদকে আমরা শ্রুতি বলে চিনি, বা বেদের অপর নাম শ্রুতি যেটা বলতে পারো। এটা অ্যাসারশন মানে বিবৃতি। এর কারণ হিসেবে কি বলা আছে, যে বেদাস হ্যাভ বিন পাসড অন ফ্রম ওয়ান জেনারেশন টু অ্যানাদার থ্রু ভার্বাল ট্রান্সমিশন। অর্থাৎ আমরা শুধু শুনে শুনেই বেদকে এক জেনারেশন থেকে অন্য জেনারেশনে পার করে দেওয়া হতো। তো এটা কি ঠিক? হ্যাঁ, এটা তো ঠিক দেখতে পাচ্ছি, অর্থাৎ অ্যাসারশন ঠিক, এও ঠিক, আরও ঠিক। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, বোথ এ অ্যান্ড আর আর ট্রু অ্যান্ড আর ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ। ঠিকই তো, কারণ বেদের অপর নাম শ্রুতি কেন বলা হয়, এটাকে আমরা এক্স্যাক্টলি এইটা দিয়ে আমরা এক্সপ্লেন করতে পারছি যে এই কারণে একে শ্রুতি বলা হয়। এই জন্য আমরা কি দেখতে পাচ্ছি, 5-এর এ নাম্বারটা কিন্তু উত্তর হয়ে যাবে। এটা কিন্তু এর নতুন টাইপের প্রশ্ন। আই থিঙ্ক এই প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন হতে চলেছে। নেক্সট দেখো এখানে, অ্যারেঞ্জ দিস ডিভাইন পাওয়ার অফ ঋগ্বেদিক পিরিয়ড ইন অর্ডার টু দেয়ার ইম্পর্টেন্স। যে মানে বৈদিক সমাজে যে গডসরা ছিল, সেই গডসদের মানে ঋগ্বেদিক পিরিয়ড এখানে মেনশন করে দেওয়া আছে। ঋগ্বেদিক পিরিয়ডে ক্ষমতার দিক থেকে আমাদের কি করতে বলেছে, যে যে দেবতাগুলো রয়েছে সেই দেবতাগুলোর আমাদের র্যাঙ্ক করব আমরা। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি ইন্দ্র ছিল খুবই পাওয়ারফুল, মানে 1 নাম্বার ছিল। ইন্দ্রের পরেই সেকেন্ড নাম্বারে ছিল অগ্নি। তাহলে আমরা ইন্দ্র এবং অগ্নি যেখানে আছে সেইটাই আমরা দেখব। 3 এবং 2 কোথায় আছে দেখো, 3 এবং 2 চোখ বন্ধ করে কিন্তু 6-এর সি নাম্বারটা হয়ে যাবে উত্তর। ওকে, তারপরে বরুণা এবং তারপরে হচ্ছে সোমা। নেক্সট আমরা দেখতে পাচ্ছি কি প্রশ্ন, এখানে ঋগ্বেদ এবং এখানে এখানে দেখো আরেকটা আমি বলেছিলাম না, উপবেদ, উপবেদ বলে একটা জিনিস বলেছিলাম। উপবেদটা কি? উপবেদ হচ্ছে অ্যাপ্লাইড জ্ঞান, তাই না? অ্যাপ্লাইড জ্ঞান যেটা আমরা দেখতে পাচ্ছি, সেই অ্যাপ্লাইড যে অ্যাপ্লিকেশন মানে অ্যাপ্লাইড যে জ্ঞানটা তোমরা দেখতে পাচ্ছ, সেই অ্যাপ্লাইড জ্ঞানটা কিন্তু হচ্ছে আমাদের মানে বেদের অ্যাপ্লাইড জ্ঞানটা যেটা আমরা দেখতে পাচ্ছি, সেই অ্যাপ্লাইড জ্ঞানটাই হচ্ছে উপবেদ। তাহলে ঋগ্বেদের অ্যাপ্লাইড জ্ঞানের নাম কি? ঋগ্বেদের অ্যাপ্লাইড জ্ঞানের নাম কিন্তু হচ্ছে আয়ুর্বেদ, তাই না? আমরা সবাই এটা জানি যে ঋগ্বেদের আহ, যে ঋগ্বেদের যে অ্যাপ্লাইড বেদটা সেটা হচ্ছে কি আয়ুর্বেদ, তাই না? ঋগ্বেদের কি হচ্ছে আয়ুর্বেদ। এবং 4 নম্বর অপশন এটাতে আছে, চোখ বন্ধ করে এটাই উত্তর হয়ে যাবে। এবং যজুর্বেদের যে অ্যাপ্লাইড বেদটা আছে না, সেই বেদটার নাম হচ্ছে ধনুর্বেদ। এবং সামবেদ, সামবেদ কি হবে? সামবেদের হচ্ছে তোমার এখানে গন্ধর্ব বেদ, তাই না? এবং এবং অথর্ববেদের যে ইয়েটা রয়েছে, তাই না? ডি এবং 7-এর ডি নাম্বার যেটা দেখো, অথর্ববেদের যে ইয়েটা রয়েছে সেটা কিন্তু হয়ে যাচ্ছে শিল্পবেদ। এবং এই যে থিওরি ক্লাসে কি বলেছিলাম? থিওরি ক্লাসে এটা বলেছিলাম যে প্রত্যেক এই যে উপবেদগুলো কোন বেদটা কোন বেদকে নিয়ে ডিল করে, সেই জিনিসটা আমি থিওরিতে বলেছিলাম আই থিঙ্ক। তো তোমাদের কি সেটা মনে আছে? তাই না? বলেছিলাম যে কোন উপবেদগুলো কোনটার উপরে কি করছে ডিপেন্ড করে, তাই না? এবং যদি আমি বলি এখানে দেখো, যে গন্ধর্ব বেদ যে বেদটা রয়েছে সেই বেদটা মিউজিক নিয়ে ডিল করে, তাই না? যারা যারা লিখে নাও তবু, মিউজিক নিয়ে ডিল করে এটা কি গন্ধর্ব বেদ। আয়ুর্বেদটা মেডিসিন নিয়ে, তোমরা জানো এটা। এবং শিল্পবেদ আর্কিটেকচার নিয়ে, তাই না? আর্কিটেকচার নিয়ে। এবং ধনুর্বেদ যেটা, সেটা আর্কারি নিয়ে ইয়ে করছে। ওকে, নেক্সট আমরা লক্ষ্য করছি 8 নাম্বার, দ্য উপবেদা অফ ঋগ্বেদা, কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্ট অ্যান্ড মার্ক দ্য অপশন হুইচ ইজ কারেক্ট। ওকে, সো আমরা দেখি এখানে আগে কি বলছে, আগে আমরা পড়ি এই জিনিসটা, তারপরে আমরা দেখবো বাকিটা কি বলছে। দ্য উপবেদা অফ ঋগ্বেদ ইজ আয়ুর্বেদ। দ্য উপবেদা অফ ঋগ্বেদ ইজ আয়ুর্বেদ, একটু আগেই পড়লাম, হ্যাঁ এটা ঠিক, 1 নাম্বারটা ঠিক হবে। শতপথ ব্রাহ্মণ রিলেটেড টু যজুর্বেদ ইজ দ্য লেন্দিয়েস্ট অফ অল দ্য ব্রাহ্মণস। শতপথ ব্রাহ্মণ রিলেটেড টু যজুর্বেদ ইজ দ্য লেন্দিয়েস্ট অফ অল ব্রাহ্মণ।
ঠিক, হ্যাঁ ঠিকই, তাই না? শতপথ ব্রাহ্মণ লেন্দিস ছিল। সামবেদ কন্টেন্টস যে 4টে বেদেরই যে ব্রাহ্মণ ছিল না, 4টে বেদেরই যে ব্রাহ্মণ 4টে ব্রাহ্মণ হবে, তো সেই ব্রাহ্মণের মধ্যে শতপথ ব্রাহ্মণটা কিন্তু সবথেকে বড় লেন্দিস ছিল। এটা মাথায় রাখবে। দ্য উপবেদ অব ঋগ্বেদ এর আগের প্রশ্ন দেখলাম, আয়ুর্বেদ এটাও ঠিক, তাহলে 1 নাম্বার ঠিক, 2 নাম্বার ঠিক। ঠিক আছে, 1 নাম্বার ঠিক হলো, 2 নাম্বার ঠিক হলো। 3 নাম্বারটা দেখি। সামবেদ কন্টেন্টস hymns sung by particular types of priest known as উদ্গাট্রি। এটাও ঠিক। সামবেদে যে হিমসগুলো আমরা যে দেখতে পাচ্ছি, সেই সামবেদের হিমসগুলো না কে গাইতো? একটা পার্টিকুলার টাইপ অফ প্রিস্ট, সব প্রিস্ট গাইতো না, একটা পার্টিকুলার টাইপ অফ প্রিস্ট গাইতো, সেই দ্বারা উদ্গাটরি নামে পরিচিত ছিল। তাহলে 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার রাইট হয়ে গেল। দেখি আমাদের দ্য উপবেদা অফ সামবেদ ইন অথর্ব, এটা তো ছিলই না, তাহলে এটা আউট। তাহলে উত্তর কি হয়ে যাবে? 1 2 3, কোথায় আছে 1 2 3? 1 2 3, তাহলে উত্তরটা আমরা কি লিখতে পাচ্ছি? বি নাম্বারটা কিন্তু এখানে কারেক্ট হচ্ছে। নেক্সট প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি কি এখানে, রিগার্ডিং ওমেন ইন দ্য বেদিক পিরিয়ড হুইচ অফ দ্য ফলোইং আর কারেক্ট? দে আর অ্যালাউড টু স্টাডি। প্রথমে দেখবো যে বৈদিক মানে ঋগ্বেদিক এজের মানে বৈদিক সভ্যতাতে মানে ওমেন্সদের নিয়ে কিছু এখানে কমেন্টস করা আছে, সেই কমেন্টসগুলোর মধ্যে কোনটা ঠিক? কিছু অ্যাসারশন দেওয়া আছে, সেই অ্যাসারশনগুলোর মধ্যে কোন কোন অ্যাসারশনটা ঠিক? প্রথমটা বলছে দে আর অ্যালাউড টু স্টাডি, 1 নাম্বার ঠিক, তাই না? কারণ অনেক সেই সময় ফিলোসফার ছিল, তারা স্টাডি করতে পারতো। দে হেল্ড গুড পজিশন, এটাও ঠিক, যদিও লেটার এর বেরিয়ে গেছে তাদের পজিশনটা একটু ডাউন হয়ে গেছিলো, কিন্তু তাদের ওভারঅল একটা গুড পজিশন ছিল। দে ডিড নট প্র্যাকটিস পর্দা সিস্টেম, তারা পর্দা সিস্টেম সেই সময় করতো না। দে অ্যাটেন্ডেড পর্দা সিস্টেম মানে হচ্ছে যে মানে পর্দা, বুঝতেই পারছো জিনিসটা, হোয়াট ইজ পর্দা সিস্টেম। দে অ্যাটেন্ডেড সভা সমিতি, ইয়েস দে অ্যাটেন্ডেড সভা সমিতি। তাহলে 1 2 3 4 চারটি আমাদের অপশন ঠিক। তাহলে দেখো অল অফ দিস কোথায় আছে? অল অফ দিস 9 এর ডি নাম্বারটা কিন্তু উত্তর হয়ে যাবে। নেক্সট প্রশ্ন আমরা লক্ষ্য করছি এখানে ম্যাথ লিস্ট, দেখো ঋগ্বেদিক নেম অ্যান্ড মডার্ন নেম, এই যে নদীগুলোর মডার্ন নেম কোনটা হবে? 10 আমরা দেখতে পাচ্ছি, প্রথমে দেখতে পাচ্ছি গোমতী নদীর নাম কি ছিল? গোমতী নদীর নাম কি ছিল বলে ফেলো। গোমতী যে নদীটা ছিল, সেই গোমতী নদীর ঋগ্বেদিক নেম, এটার বর্তমান নাম কি? মডার্ন নেম কি? এই গোমতী নদীর মডার্ন নেম কি হবে? গোমতী এটা হবে কিন্তু গোমাল। গোমতী এটা তোমরা লিখে নাও, গোমতী নদীর বর্তমান নাম গোমাল। এবং যে ইয়েটা দেখতে পাচ্ছ কুর্মু নদীটা, যেটা কুর্মু নদীর বর্তমান নাম কুররাম। অ্যান্ড যে সুভাষটার যে নদীটা রয়েছে, সেই সুভাষটার নদীটার নাম হচ্ছে সোয়াতি। এবং দৃশাদভাটি যে নদীটার নাম আছে সেটা হচ্ছে ঘাগ্গার, তাই না? যেটা তোমরা জানো এখন ঘাগ্গার রিভার সেটা। অতএব এই সিকোয়েন্সটা কিন্তু ঠিকই দেওয়া আছে, অর্থাৎ 1 2 3 4 এটা, অতএব 10-এর কিন্তু বি নাম্বারটা হয়ে যাবে উত্তর। নেক্সট প্রশ্ন দেখো, কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্ট। ইন্দ্রা ওয়াজ মোস্ট প্রমিনেন্ট গড ইন দ্য ঋগ্বেদিক পিরিয়ড, চোখ বন্ধ করে ইয়েস। বিশ্বামিত্রা হ্যাড কম্পোজড গায়ত্রী মন্ত্র, হুইচ অফ দ্য স্টেটমেন্ট গিভেন অ্যাভাভ ইজ আর কারেক্ট? এই দুটো স্টেটমেন্টের মধ্যে বিশ্বামিত্র গায়ত্রী মন্ত্র কম্পোজ করেছিল, ইয়েস এটাও ঠিক, তাহলে দুটোই ঠিক হবে, বোথ 1 and 2। তাহলে 11-র সি নাম্বারটা হয়ে যাবে উত্তর। নেক্সট দেখতে পাচ্ছি দ্য স্ট্যান্ডার্ড ইউনিট অফ ভ্যালু ইউজড অ্যাজ মিডিয়াম অফ এক্সচেঞ্জ ডিউরিং দ্য বেদিক পিরিয়ড ওয়াজ। যে এক্সচেঞ্জ ভ্যালুটা সেটা আমরা দেখতে পাচ্ছি স্ট্যান্ডার্ড ইউনিট অফ ভ্যালু ইউজড অ্যাজ মিডিয়াম অফ এক্সচেঞ্জ। তারা কি করতো? ঋগ্বৈদিক সময় যে বিনিময় প্রথা যে ছিল সেটা কার উপর ডিপেন্ড করতো? কাউকেও তারা ইয়ে করতো। এবং কিছুটা পরে আমরা দেখতে পাচ্ছি নিষ্ক বলে একটা স্বর্ণ মুদ্রা তৈরি হয়, ব্যবহার আমরা দেখতে পাই। তাহলে আমরা কি হয়ে যাবে? এ এবং বি। তাহলে উত্তরটা এ এবং বি, বোথ এ অ্যান্ড বি, অর্থাৎ উত্তরটা হয়ে যাবে সি, উত্তর হয়ে যাবে। নেক্সট প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি এখানে, ডিউরিং ঋগ্বেদিক পিরিয়ড দ্য পারপোজ অফ ওরশিপিং দ্য গড ওয়াজ সিকিউর স্পিরিচুয়াল আপলিফমেন্ট। তারা কেন গডকে পুজো করতো, ওরশিপ করতো? 1 নম্বর সিকিউর স্পিরিচুয়াল আপলিফমেন্ট, আমাদের কি আত্মারিক, তারা কি আত্মারিক আপলিফমেন্ট, মানে আমরা যখন বলি যে আমরা স্বর্গলাভের জন্য পুজো করি, বা আমাদের মনে করো যে স্বর্গলাভের জন্য কেউ নামাজ পড়ছে, কেউ স্বর্গলাভের জন্য পুজো করছে, বা খ্রিস্টানরা তারা যে ধর্ম অনুযায়ী করছে, তো কেন করছে? তারা তারা সিকিউর করতে চায়, তাদের যে আধ্যাত্মিক যে আপলিফমেন্ট, অর্থাৎ তাদের যে ভবিষ্যতে একটা বিষয় সেটা সিকিউর করতে চাচ্ছে, সেরকম কি ছিল? তারপরে এখানে 2 নাম্বার বলছে গেইন ম্যাটেরিয়াল ওয়েলবিং, তারা কি ম্যাটেরিয়াল ওয়েলবিং মানে তাদের ধন সম্পত্তি যেন বেড়ে যায়, এই জন্য তারা কি করতো? তাহলে উত্তরটা কি হয়ে যাবে? এটা কিন্তু হয়ে যাবে দুটোই ঠিক, এ এবং বি দুটোই কিন্তু ঠিক হয়ে যাবে। ওকে, তাহলে উত্তরটা হয়ে যাবে বোথ এ অ্যান্ড বি। নেক্সট উত্তর আমরা দেখতে পাচ্ছি the Rigvedic concept of Rita denotes to the cosmic order of law prevailing in nature, ethical and moral order, both A and B, amalgamation of all gods into one.
এইটা কি হয়ে যাবে লক্ষ্য করো যে এখানে কসমিক অর্ডার অফ, এখানে রিটা মানেটা কি, রিটার কনসেপ্টটা কি, রিটার কনসেপ্টটা না আরও একটু ডিটেলসে আমরা দেখতে পারি যদি যারা এই সমস্ত জিনিসটা ঘাটে। কিন্তু যতটুকু আমি জানি যে রিটার যে কনসেপ্টটা, এই কনসেপ্টটা কি কি বোঝায়, এটা কিন্তু না কসমিক যে অর্ডার আমরা দেখতে পাচ্ছি তার একটা যে প্রিভেল করছে সেটা নেচারে, এই জিনিসটা কিন্তু এটা বোঝায় এবং এথিক্যাল এবং মোরাল অর্ডারকেও কিন্তু এটা রিপ্রেজেন্ট করে। বিষয়টা বুঝতে পেরেছো? তাহলে উত্তরটা আমরা দেখতে পাচ্ছি অ্যামালগেশন অফ অল গডস ইন্টু ওয়ান, এটা কিন্তু হবে না। অর্থাৎ সব গডসগুলোকে একটা গডে পরিণত করে দেওয়া, এরকম কনসেপ্ট আমরা দেখতে পাই না এবং রিটা এটাকে কিন্তু ডিনোট করে না। তাহলে উত্তরটা আমরা দেখতে পাবো এ এবং বি, অর্থাৎ বোথ সি, বোথ এ অ্যান্ড বি, অর্থাৎ এটা হয়ে যাবে, এটা হয়ে যাবে, উত্তরটা হয়ে যাবে কিন্তু সি, অর্থাৎ বোথ এ অ্যান্ড বি। নেক্সট আমরা দেখতে পাচ্ছি এখানে যে এখানেও আমাদেরকে মেলাতে হবে। পুষণ গড অফ হেভেন অ্যান্ড ফাদার অফ সূর্য, সাবিত্রী মাদার অফ সূর্য, মানে মেলাতে হবে। কি বলো 15 নম্বর কি হবে, এটাও আই থিঙ্ক পড়ানো হয়নি ডিটেলসে গডসগুলো, যতটুকু আমরা দেখেছি সেটা আমরা দেখতে পাচ্ছি। পুষণ কি, পুষণ কি ছিল, পুষণ যে দেবতাটা ছিল এই দেবতাটা ছিল গড অফ ম্যারেজ, এটা মাথায় রাখবে। পুষণ যে দেবতাটা ছিল এই দেবতাটা ছিল গড অফ ম্যারেজ ছিল। ওকে, এবং যেটা আমরা দেখতে পাচ্ছি এখানে সাবিত্রী, সাবিত্রী ছিল গড অফ লাইট, সাবিত্রী হচ্ছে গড অফ লাইট। অ্যান্ড আদিতি, আদিতি যে সি নাম্বারটা দেখতে পাচ্ছি এই সি নাম্বারটা হবে কিন্তু মাদার অফ সূর্যা, এবং দায়ুস যেটা হচ্ছে সেটা হচ্ছে কিন্তু তোমার গড অফ হ্যাভেন অ্যান্ড ফাদার অফ সূর্যা। অর্থাৎ আমরা কি সিকোয়েন্সে দেখতে পেলাম, 4 নাম্বার দেখতে পেলাম, এর 4 নাম্বার, এর 4 নাম্বার কোথায় আছে, এর 4 নাম্বার দুটো, তার মানে এইটা এইটা ক্যান্সেল আগে, তাহলে এই দুটো আমরা ট্যালি করবো। বি 3 নাম্বার, বি 3 নাম্বার গড অফ লাইট, বি 3 নাম্বার, তাহলে এইটা শুধু ওয়ানলি এটা, তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু উত্তর হয়ে যাচ্ছে। ওকে, নেক্সট প্রশ্ন দেখো, হুইচ অফ দ্য ফলোইং বেদিক স্যাগস আর সেড টু হ্যাভ বিন দাসীপুত্রাস, চুজ দ্য কারেক্ট অ্যান্সার। দেখো যে এই যে কোন ঋষির, মানে নিচের যে ঋষির নাম দেওয়া আছে এই ঋষির মধ্যে কোন ঋষির নাম, মানে ঋষির দাসীপুত্র ছিল বলে এটা বলা হয়, তাহলে কে হবে এটা, এটা কিন্তু বিশ্বমিত্রা, তাই না? বিশ্বমিত্রা না, এটা হচ্ছে দীর্ঘতমাস অ্যান্ড ভৃগু, এই দুজন ঋষি, এই দুজন সাগস কে দাসীপুত্র ছিল বলে ধরে নেওয়া হয়। ওকে, তাহলে উত্তরটা হয়ে যাবে কিন্তু এইটা এবং এইটা, অর্থাৎ 2 আর 4 সি নাম্বার হয়ে যাবে তোমাদের কিন্তু এখানে উত্তর। নেক্সট আমরা দেখতে পাচ্ছি এখানেও কিন্তু অ্যাসারশন এবং রিজনিং বলা হয়েছে। দ্য ঋগ্বেদিক কিং ডিড নট মেনটেন অ্যান অ্যাডমিনিস্ট্রেটিভ মেশিনারি, যে আমরা দেখেছিলাম কি যে মানে ঋগ্বেদিক সময়, মানে ঋগ্বৈদিক পর্যায়ে, মানে আগেকার যে বৈদিক সভ্যতার যে, হ্যাঁ, ঋগ্বৈদিক সময় কি না, যে কিং ছিল সে অ্যাডমিনিস্ট্রেটিভ মেশিনারি বলতে বিষয়টা যেমন আমাদের বর্তমান ভারতে বা যে কোনো দেশে তোমরা দেখতে পাবে যে বিভিন্ন মনে করো সেনাবাহিনী, তারপরে বিভিন্ন অ্যাডমিনিস্ট্রেটিভ বিভিন্ন পদ ডিজাইনেশন, এই জিনিসগুলোকে তারা মানে মেনটেন করতে পারতো না তখনকার যুগে, বা মেনটেন করেনি, কেন করেনি এটা বিবৃতি দেওয়া আছে। অ্যাসারশন কি কারণ হিসেবে কি বলা হচ্ছে যে ঋগ্বেদিক ইকোনমি কুড নট সাপোর্ট এ লার্জ অ্যাডমিনিস্ট্রেটিভ মেশিনারি, সেই সময় যে ইকোনমি ছিল ঋগ্বেদিক ইকোনমি, সেই ইকোনমির এতটা ক্ষমতা ছিল না যে এত বড় একটা ফুল মেশিনারিকে কন্ট্রোল করার বা ফুল মেশিনারিকে চালিয়ে যাওয়ার, সাপোর্ট করার। তাহলে এটা কি ঠিক? তাহলে ইয়েস, অ্যাসারশন তো ঠিকই এবং তার সঙ্গে রিজনটাও ঠিক, অর্থাৎ 17 আমরা দেখতে পাচ্ছি ই বোথ এ অ্যান্ড আর আর ট্রু অ্যান্ড আর ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ। 17 কিন্তু আমরা দেখতে পাচ্ছি এ নাম্বারটা হয়ে যাবে। নেক্সট প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি এখানে কি, ইন দ্য লেটার বেদিক এজ দ্য কিংশিপ বিকেম হেরিডিটারি, কিংশিপ অর্থাৎ যে রাজত্ব সেটা কি হেরিডিটারি হয়ে গেছিল লেটার বেদিক এজে, এটা কি ঠিক? 18 এটা কি ঠিক বলো, এটা কি, এটা কিন্তু ইয়েস, এটা ঠিক। কেন হয়েছে? রিজন হিসেবে কি বলা যেতে পারে, এ ফর্মুলা ফ্রম দ্য শতপথ ব্রাহ্মণ ইজ ইউজড টু সিকিউর কিংশিপ ফর 10 জেনারেশন। শতপথ ব্রাহ্মণে এমন একটা ফর্মুলা, এমন একটা নিয়ম, এমন একটা ল সেখানে বলা হয়েছিল, যেই লটা সিকিউর করেছিল যে পরবর্তীতে যারা রাজা হবে তারা কিন্তু নিজেদের বংশের মধ্যেই রাজা হবে। এই জিনিসটা কিন্তু শতপথ ব্রাহ্মণে একটা ল এর মাধ্যমে বা ফর্মুলার মাধ্যমে সে সময় কিন্তু বলা হয়েছিল। ইয়েস, এটা 18 এই নাম্বারটাও ঠিক এবং যে রিজন বলা হচ্ছে সেই রিজনটাও কিন্তু ঠিক। অতএব এটা আমরা দেখতে পাচ্ছি both A and R are true and R is the correct explanation of A. ওকে, 18 এই নাম্বারটা আমরা দেখতে পাচ্ছি উত্তর। নেক্সট প্রশ্ন তোমরা লক্ষ্য করো, এখানে নেক্সট প্রশ্ন আমি দেখতে পাচ্ছি if both A and R, okay, the later Vedic people gradually left their pastoralist and semi-nomadic subsistence strategies, যে পরবর্তী বৈদিক যুগের যে মানুষেরা ছিল বা পরবর্তী বৈদিক যুগের আর্যরা, তাদের যে পশুচারণ এই যে জীবিকা বা তাদের এই যে লাইফস্টাইলটা, এটা কি করেছিল, চেঞ্জ করেছিল বা এটাকে ত্যাগ করে তারা অন্যদিকে এগ্রিকালচারের দিকে ধাবিত হয়েছিল। ঠিক তো, এটা কারণ হিসেবে কি বলা হচ্ছে, দ্য ইম্পর্টেন্স অফ এগ্রিকালচার,
অ্যাজ এ মিনস অফ লাইভলিহুড গ্রিউ র্যাপিডলি ডিউরিং দ্য লেটার বেডিক পেস। ইয়েস, এটা অবশ্যই। কারণ কি করেছিল আমরা সবাই জানি যে তারা প্রথমে তারা পশুচারণ করতো, সেখান থেকে তারা ধীরে ধীরে এগ্রিকালচারের দিকে তারা কি করলো, নিজেদেরকে মাইগ্রেট করতে শুরু করলো, নিজেদেরকে কি করলো, নিজেদেরকে তারা চেঞ্জ করতে শুরু করলো ইয়ের দিকে, এগ্রিকালচারের দিকে শিফট করতে শুরু করলো। ওকে, বিষয়টা বুঝতে পেরেছো নিশ্চয়ই। কেন? কারণ আয়রনের ইউজ বেড়ে গেছিলো, বিভিন্ন সারের ইউজ বেড়ে গেছিলো সেই সময়। তারপরে কৃষিকাজে বিভিন্ন রকম স্ট্র্যাটেজি আমরা লক্ষ্য করছিলাম। এটা আমি মানে ইয়েতে বলেছিলাম, থিওরি ক্লাসে বলেছিলাম, তোমাদের আই থিঙ্ক মনে আছে। তো আমরা এটা কিন্তু উত্তরটা হয়ে যাবে 19-এর এ নাম্বার উত্তর কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি। নেক্সট প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি কি, দেখো এখানে ম্যাচ লিস্ট এ with list B and choose the correct answer from the codes given below. এইটা কি হয়ে যাবে? লাঙ্গল কি হবে এটা বলে ফেলো। লাঙ্গল এটা কি ছিল? আমরা দেখতে পাচ্ছি এটা কত নাম্বার এটা? ওকে, সো এইটা দেখো এখানে লাঙ্গল ডাজ নট অ্যাপিয়ার ইন ঋগ্বেদা। লেদার স্ট্র্যাপ অফ দ্য প্লাগ, প্লাগ শেয়ার, ফুরোস অ্যান্ড প্লাগ, এইটা কি হবে বলে ফেলো। এটা কি হচ্ছে? তো আই থিঙ্ক আমার মত অনুযায়ী যে এটা তোমাদের একটা প্রশ্ন হোম টাস্কের জন্য দেওয়া থাক। তো তোমরা একটা কাজ করবে, এই যে লাঙ্গল ডাজ নট অ্যাপিয়ার ইন ঋগ্বেদা, লাঙ্গল ঋগ্বেদাতে কি অ্যাপিয়ার ছিল না? তারপরে ফালা, ফাল মানে বুঝতে পারছো কোনটা? ফাল, হালের ফাল বুঝিসটা বোঝো তো এরকম। সীতা যেটা, সেটা আমরা কোনটা বলে দেবো? প্লাক্সিয়ার, তাই না? ফুরোস, এই জিনিসটা আমরা দেখতে পাচ্ছি, বলো ফুরোস বলে ফেলো কি হবে। এটা কি বলতে পারবে এখানে? ওকে, বলা কি যাবে এটা? এইটা কিন্তু আমরা দেখো, যদি আমরা বলি এটা, আমি এটা কি করে দেবো না হোম টাস্ক থাকবে? আমি একটা হিন্টস দিয়ে দিচ্ছি। সীতা, সীতা মানে কি না, সীতা এইটা কিন্তু ফুরোস হবে। ওকে, সীতা মানে কিন্তু এটা ফুরোস হবে। আর এটা আই থিঙ্ক একটা যখন আমি বলে নিয়েছি তখন সবগুলো আই থিঙ্ক পারা যাবে। কারণ ফুরোস কিন্তু এখানে সি আমরা দেখতে পাচ্ছি, এবং হাল, হালা মানে তোমরা জানো এটা, তাই না? এবং এইটা কিন্তু হয়ে যাবে তোমার এখানে ফালা, লাঙ্গলা। এই যে লাঙ্গল মানে হচ্ছে প্লাগ, তোমরা এটাও সবাই জানো এখানে। ওকে, সো আই থিঙ্ক এটা তোমরা পারলে। এবং এই যে আজকের যেটা হলো এমসিকিউ সেশনটা, এই এমসিকিউ সেশনটা খুব গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ সেশন ছিল। তো তোমাদের যদি কেমন লাগলো ক্লাসটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাও। অবশ্যই কিন্তু জানাবে এটা, এবং অবশ্যই লাইকস কিন্তু করো। লাইকস করলেই কিন্তু মোটিভেশন আসছে, না হলে কিন্তু আসছে না মোটিভেশন। এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো যারা নতুন দেখছো। এবং যদি তোমাদের মনে হয় যে এটা আরও অন্য যদি উপকার করবে তোমাদের ফ্রেন্ডসদের, এবং সেটা অবশ্যই করা উচিত, তোমাদের কিন্তু শেয়ার করো এটা। কারণ শেয়ারিং ইজ কেয়ারিং, তোমরা সবাই জানো। এবং নেক্সট ক্লাস একটু শারীরিকভাবে অসুস্থ থাকার জন্য এই ক্লাসটা হওয়ার কথা ছিল আজকে, হচ্ছে তোমার আজকে কিন্তু এই ক্লাসটা হওয়ার কথা ছিল না, আজকে বৃহস্পতিবার। গতকাল এই ক্লাসটা করা ছিল কিন্তু আজকে হলো এটা। ওকে, তো নেক্সট ক্লাস পলিটির হবে। তো সেটা তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা ইয়ে করে দাবিয়ে রাখো। এবং এইটার যদি পিডিএফ তোমরা পেতে চাও তাহলে টেলিগ্রাম গ্রুপে যোগ হয়ে নাও। টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেখো। এবং যারা যারা একদমই নতুন তাদের আমি বলে দিই যে আমরা কিন্তু রেগুলার বেসিসে এখানে ক্লাস করাচ্ছি ডাব্লিউবিসিএস প্রিলিমিনারি অর মেন 2021-এর জন্য। এবং এই সেশনটা, আজকে এই সেশনটা ডাব্লিউবিসিএস 2020 মেনের জন্য কিন্তু সমানভাবে অত্যন্তভাবে গুরুত্বপূর্ণ হতে চলেছে। ওকে, সো এই পর্যন্তই থাক। অবশ্যই তোমরা এই জিনিসটিকে শেয়ার করো, এই ক্লাসটিকে শেয়ার করো, লাইকস করো, কমেন্ট করো। ঠিক আছে, কমেন্ট করে আমাদেরকে জানাও যে কীরকম কী লাগলো এই প্রশ্নটা। ওকে, সো এতটুকুই থাকলো আজকের ক্লাস। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থেকো।